আজকে আমরা পড়ব O3 বা ওজোন। ঠিক আছে, এই O3 বা ওজোন কিভাবে বায়ুমণ্ডলে ধ্বংস হয়, কিভাবে বায়ুমণ্ডলে সৃষ্টি হয়, কি করে ওজোন গ্যাসগুলো স্তর সৃষ্টি করে, আন্টার্কটিকার উপরে কিভাবে ওজোন গহ্বর সৃষ্টি হয়, ঠিক আছে, আর ওজোন স্তরের প্রভাবগুলো কি, আর ওজোন সংক্রান্ত ছোট্ট সূচনা, এই কোশ্চেনগুলো আমরা আজকে পড়বো। ঠিক আছে, সবার প্রথমে বলি O3 বা ওজোন তিনটি অক্সিজেন পরমাণুর আইসোটোপযুক্ত হালকা নীলব বর্ণের উত্তেজনপূর্ণ গ্যাস হচ্ছে ওজোন। অর্থাৎ O3 হচ্ছে তিনটি অক্সিজেন পরমাণু। তোমাদের এইটুকু আগে জানতে হবে এই অক্সিজেন অণু কোনটা পরমাণু, বলতে পারবে? আর এইগুলোর মধ্যে অণু কোনটা বলবো, পরমাণু কোনটা বলবো? এটা হচ্ছে অনেক ভুল বলে তোমরা, যেগুলোর সাথে অন্য কিছু যুক্ত আছে সেগুলো হচ্ছে কি? আচ্ছা বলো তো, Cl আর Cl2 কোনটা অণু কোনটা পরমাণু? যেটা কিছু নেই সেটা পরমাণু, যার সঙ্গে কিছু যুক্ত আছে। তাহলে তোমাদের সঙ্গে তোমরা অণু না পরমাণু? তোমাদের যারা যার যার কেউ আছে তারা হচ্ছে অণু, আর যারা হচ্ছে কিছু নেই তারা হচ্ছে পরমাণু, যে কোনো একটা আছে। হ্যাঁ, চলে এসো। এবার এই অণু এবং পরমাণুর ব্যাপারটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে, কাজে লাগবে একটু পরে। এবার এই O3 বা ওজোন গ্যাস প্রথম আবিষ্কার করে 1840 সালে স্কনবি, মনে থাকবে? স্কনবি প্রথম এই বায়ুমণ্ডলে ওজোন 1840 সালে প্রথমে আবিষ্কার করে। তার 73 বছর পর আন্টার্কটিকা অভিযানে, ঠিক আছে, জেসি ফারম্যানের নেতৃত্বে আন্টার্কটিকা অভিযানে কি হয় না, হেনরি বুশন এবং চার্লস ফেব্রি 1913 সালে, অর্থাৎ 73 বছর পরে হেনরি বুশন এবং চার্লস ফেব্রি বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করে। তাহলে ওজোন গ্যাস আবিষ্কার করেন কে? স্কনবি। আর হেনরি বুশন এবং চার্লস ফেব্রি বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করে। এই ওজোন স্তরের সম্পর্কে বলি, অনেকের মধ্যে একটু আগে তোমাদেরকে ধারণা দিলাম যে কি না, ওজোন স্তর অনেকে ভাবে এরকম ছিদ্র হয়ে যাওয়া, এরকম ছিদ্র নয়, বা এরকম ওজোন গ্যাসের স্তরটা এরকম পাতলা হয়ে যাওয়া, এরকম পাতলা হয়ে যাওয়া নয়। ওজোন গহ্বর আমরা তাকে বলবো যেখানে ওজোন গ্যাসের ঘনত্ব কমে যাবে, অর্থাৎ এখানে ওজোন গ্যাসগুলো এরকম ঘনভাবে আছে, আর এখানে ওজোন গ্যাসগুলো পাতলা ভাবে আছে। এখানে পাতলা ভাবে আছে অর্থাৎ দূরে দূরে আছে ওজোন গ্যাসগুলো, সেখানে সূর্যের আলো অতি সহজে প্রবেশ করতে পারে ইউভি রেগুলো। আর যেখানে এরকম অনেক ঘনভাবে আছে সেখানে প্রবেশ করতে পারে না, কিছুটা এসে এই ওজোন গ্যাসগুলো কি করে, সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়। তাই যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, ঘন কুয়াশা করলে সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না, আর হালকা কুয়াশা করলে সূর্যের আলো পৃথিবীতে চলে আসে। তার কারণ কি, জলকণাগুলো যখন ঘনভাবে থাকে, অর্থাৎ ঘন কুয়াশা সৃষ্টি করে, তখন আসতে পারে না, পাতলা হয়ে থাকে যখন আসতে পারে, ঠিক সেই ব্যাপারটা। এবার এই ওজোন গ্যাসের ঘনত্ব কোথায় বেশি কোথায় কম সেটাকে পরিমাপ করা হয় ডবসন ইউনিট। এই ডবসন এককে বা ডবসন ইউনিটে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়, মনে থাকবে? তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে? ডবসন এককে, সংক্ষেপে বলা হয় ডিইউ এককে। এই ওজোন গ্যাসের ঘনত্ব নিরক্ষীয় অঞ্চলে 250 ডিইউ, উপমেরু অঞ্চলে এর ঘনত্ব 350 ডিইউ, আর মেরু অঞ্চলের ঘনত্ব 450 ডিইউ। তাহলে সবচেয়ে বেশি ঘনত্ব কোথায়? মেরু অঞ্চলে। কিন্তু আন্টার্কটিকাতে এইগুলোতে দ্রুত বেড়ে কমে যায় না, বা দ্রুত বাড়ে না, এখানে সবচেয়ে কমে আসে। এই আন্টার্কটিকার উপরে, মানে মেরু অঞ্চলে আন্টার্কটিকার উপরে হেনরি বুশন এবং চার্লস ফেব্রি এটার উপরে রিসার্চ করার পর তাদের কি বলবো, নোবেল প্রাইজ অর্জন করতে পেরেছিল এই টপিকটার জন্য। কি করেছিল সেগুলো একটু দেখো। এই ওজোন গ্যাস বা ওজোন স্তরটি বায়ুমণ্ডলে কিভাবে কাজ করছে একটু বলি। প্রথমে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসগুলো কিভাবে সৃষ্টি হয় আগে দেখব। এটি দুটি বিক্রিয়ার মাধ্যমে। প্রথম বিক্রিয়াতে কি হয়, প্রথম বিক্রিয়াতে বায়ুমণ্ডলের অক্সিজেন অণুগুলি সৃষ্টি হচ্ছে কিভাবে, বায়ুমণ্ডলের অক্সিজেন অণুগুলি সূর্যের অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়ে দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। প্রথম বিক্রিয়াতেই ঘটনা ঘটলো। তাহলে কি হচ্ছে, বায়ুমণ্ডলের অক্সিজেন অণুগুলি সূর্যের অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়ে দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে ইউভি রের জন্য এই ঘটনাটা ঘটছে, মনে থাকবে? তাহলে কি হচ্ছে, কোন বিক্রিয়া তোমরা লেখার সময় এইভাবে লিখবে, প্রথম বিক্রিয়া।
এই বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের সৃষ্টি হয় দুটি অনুক্রমিক আলট্রাসনিক বিক্রিয়ার মাধ্যমে। প্রথম বিক্রিয়া কি? প্রথম বিক্রিয়ায় বায়ুমণ্ডলের অক্সিজেন অণুগুলি সূর্যের অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়ে দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এবার সমীকরণ করে এটা লিখে দেবে। দ্বিতীয় বিক্রিয়াতে কি হয়? বায়ুমণ্ডলের প্রথম বিক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন পরমাণুগুলি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি করছে কি? O3 বা ওজোন গ্যাস। তাহলে বায়ুমণ্ডলে প্রথম বিক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন পরমাণুগুলি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি করছে O3 বা ওজোন গ্যাস। এইভাবে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের সৃষ্টি হলো প্রাকৃতিকভাবে। আবার প্রাকৃতিকভাবেই বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ধ্বংস হচ্ছে। কিভাবে বায়ুমণ্ডলে প্রাকৃতিকভাবে ওজোন গ্যাসের ধ্বংস হচ্ছে সেটা দেখো। সেটা দুটো বিক্রিয়ার মাধ্যমে হতে থাকবে নাকি? প্রথম বিক্রিয়া কি? বায়ুমণ্ডলের অক্সিজেন মানে O3 সূর্যের অতিবেগরশ্মি ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণু তৈরি হয়। তাহলে ইউভি কি করছে? আবার O3 কে ভেঙে দিচ্ছে অক্সিজেন অণুকে এবং অক্সিজেন পরমাণুকে। দ্বিতীয় বিক্রিয়াতে কি হচ্ছে? দ্বিতীয় বিক্রিয়াতে প্রথম অনুক্রমিক আলোকরাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন পরমাণুগুলি মানে অক্সিজেন পরমাণু আর O3 কি করছে না O2 প্লাস O2 অথবা লিখতে পারি 2O2। তাহলে এইভাবে অক্সিজেনে চলে আসছে। এটা মনে রাখার একটু সহজ উপায় একটা দেখো। O2 ইউভি কি করছে? ভেঙে দিচ্ছে, ঠিক আছে? ভেঙে দিয়ে পরমাণুতে পরিণত হচ্ছে, ঠিক আছে? যারা পরমাণু তারা সর্বদাই যুক্ত হবে। মানে তোমাদের মধ্যে যদি কেউ পরমাণু থাকো, সে সবসময় চিন্তা করছো, বিয়ে বাড়িতে যাচ্ছ অণু হওয়ার চেষ্টা করছো, সব জায়গায় অণু হওয়ার চেষ্টা করছো, ঠিক আছে? তাহলে পরমাণু সে অণু হবে, ঠিক আছে তো? আর যে অণু আছে তার আবার কি হচ্ছে? পরমাণু হবে, তাই তো? মানে অণু সে আবার ভেঙে যাওয়ার চেষ্টা করছে। আর এই ভাঙা গড়াটা করছে কি? ফ্রেন্ডরা তোমাদের মধ্যে, তাই তো? মানে ইউভির কাজ করছে তোমাদের ফ্রেন্ডরা, তাই তো? এটা মনে রাখবে, তাহলে মনে থাকবে মানুষের জীবনের সঙ্গে একটু মিল আছে। তাহলে যে অণু সে তার ব্রেকআপ হচ্ছে বা ডিভোর্স হয়ে যাচ্ছে, তাই তো? আর যার যে পরমাণু সে আবার যুক্ত হচ্ছে কারোর সঙ্গে, সে তার একা থাকবে না, যুক্ত হয়ে এখানেও সেই ঘটনা ঘটছে। O3 ইউভি কি করছে? ভেঙে দিচ্ছে অণু আর পরমাণু কি করছে? অণুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এরা আবার এই কাজটা করছে ইউভি। তাই তোমাদের মধ্যে ইউভি কেউ আছে? নেই, তাই তো? অণু পরমাণু নেই, ইউভি এখন আসেনি, তাই তো? ঠিক আছে, তাহলে এইভাবে বায়ুমণ্ডলে ওজোন প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, প্রাকৃতিক ধ্বংস হয়। কোনো বছর সৃষ্টির তুলনায় ধ্বংস যদি বেশি হয়ে যায় তখন বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কমে যায়, তখন তাকে বলা হয় ওজোন হোল। তাহলে বায়ুমণ্ডলে ওজোন গহ্বর কি হচ্ছে? সৃষ্টি আর ধ্বংসের মধ্যে ভারসাম্য যখন রাখতে পারছে না, সেই সময় তখন আমরা বলছি ওজোন হোল। মনে থাকবে? এই হচ্ছে ওজোন হোল বা ওজোন গহ্বর সৃষ্টি। এই ওজোন গহ্বর সৃষ্টি সম্পর্কে আমরা দেখলাম। এবার চলে এসো, এই ওজোন গহ্বর সবচেয়ে বেশি পরিমাণে সৃষ্টি হচ্ছে একেবারে এই আন্টার্কটিকা। ভালো করে শুনবে, কথা বলবে না। এই আন্টার্কটিকাতে ওজোন গহ্বর সৃষ্টিটা সবচেয়ে বেশি পরিমাণে, ওজোন হোলটা বেশি পরিমাণে, মানে মাঝে মাঝে 150 মানে 150 ডিউতে নেমে আসছে, এই 150 ডপসনে নেমে আসছে। তাই একটা কোশ্চেন এবার আমরা পড়বো, সেটা হচ্ছে ফর্মেশন অফ ওজোন হোল অ্যাবভ আন্টার্কটিকা। অর্থাৎ ফর্মেশন অফ ওজোন হোল অ্যাবভ আন্টার্কটিকা বলতে আন্টার্কটিকার উপরে কিভাবে ওজোন গহ্বরগুলো সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলে এসো। ওজোন গহ্বর সৃষ্টির পদ্ধতি সম্পর্কে আমরা বলবো। এই 4টি মানে পর্যায়ে সংগঠিত হয়। এটা যে প্রথম পর্যায় হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম এই পর্যায়ে হচ্ছে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে, শীতকালে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে উষ্ণতা দুধারে কমতে থাকে। দেখো, আন্টার্কটিকায় যখন 6 মাস রাত থাকে তখন সেই সময়টায় শীতকাল ধরা হচ্ছে। তাহলে যখন উত্তর গোলার্ধের দিন থাকে 6 মাস, তখন দক্ষিণ গোলার্ধে 6 মাস রাত থাকে। আন্টার্কটিকায় একটানা 6 মাস যখন রাত থাকে, অর্থাৎ শীতকালে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে উষ্ণতা দুধারে কমতে থাকে। এই সময় ঘূর্ণায়মান পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। এই সময় ঘূর্ণায়মান পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। কি হচ্ছে? এই সময় ঘূর্ণায়মান পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। এর ফলে একটি আবর্ত বা ভার্টেক্সের সৃষ্টি হয়। যাকে কেন্দ্র করে এই বাতাসগুলো ঘুরতে থাকে তাকে বলে আবর্ত বা ভার্টেক্স। এই ভার্টেক্সের সৃষ্টি হয়। এই আবর্ত মধ্যস্থ বাতাসের গতিবেগ 300 কিলোমিটারের বেশি হলে
300 কিলোমিটারের বেশি হলে বাইরের বায়ু আর আবর্তের মধ্যে প্রবেশ করতে পারে না, উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, -80°C নেমে যায়। ভালো করে শোনো, শীতকালে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে। এই সময় ঘূর্ণায়মান পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় এবং একটি আবর্ত বা ভার্টেক্সের সৃষ্টি হয়। এই আবর্ত মধ্যস্থ বাতাসের গতিবেগ 300 কিলোমিটারের বেশি হলে বাইরের বায়ু আর আবর্তের মধ্যে প্রবেশ করতে পারে না, উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, -80°C নেমে যায়। তাহলে কি হচ্ছে -80°C কেন হচ্ছে? এবার ভালো করে ভাবো, এই যে রুমটা আমরা বসে আছি, এই রুমের যদি জানালা খোলা থাকে আর এসি চালিয়ে দেওয়া হয়, কখনো এটাকে মানে টেম্পারেচার কমানো সম্ভব? যতটুকু কমবে ততটুকু কি হবে? বাইরে থেকে তাপ চলে আসবে। তাহলে এটা কখনোই সম্ভব না। এবার তেমন ঘটনা ঘটছে, যেমন আন্টার্কটিকা, এখানে তো সেই কাঁচের দেওয়াল কিছু নেই, তাহলে এখানে -80° তো নামা উচিত না। কেন নামছে দেখো, বাইরে থেকে বায়ু যদি এর মধ্যে আসার চেষ্টা করে, আসলে এই সঙ্গে কি হচ্ছে? বাধা পাচ্ছে, বাধা পেয়ে এইভাবে একে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে শুরু করছে। তাহলে ব্যাপারটা কি হলো? বায়ু প্রবেশ করার চেষ্টা করছে, এর মধ্যে যেতে পারছে না, এই কেন্দ্র করে চারিদিকে আমি ঘুরতে শুরু করছে। কেননা বাতাসের গতিবেগ এত বেশি, ঠিক আছে? মানে ভেবে দেখো, ধরো বাইকের পিছনে তোমরা যারা 100 কিমি গতিতে উঠেছো, শুধু চোখ দিয়ে জল পড়ে, আর 300 কিলোমিটার গতি হলে গিয়ে বুঝতে পারছো তো? তাহলে এই ধরনের সেটা দুই মানে অভিজ্ঞতা আছে নাকি? দেখো, ভালো রাইডার যদি পাও তাহলে একটু উঠে দেখতে পারো। 100 কিমি গতিতে হলে কি হয় দেখো। এবার তাহলে এখানে -80°C পর্যন্ত নেমে যাচ্ছে। কেন নেমে যাচ্ছে বোঝা গেছে? তার কারণ বাইরে থেকে তাপ সঞ্চারণ করতে পারছে না। কেন পারছে না? বাতাসের গতিবেগ 300 কিলোমিটারের বেশি যায়। এই বিষয়টুকু আগে ভালো করে ভাবো। শীতকালে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে। এই সময় ঘূর্ণায়মান পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় এবং একটি আবর্ত বা ভার্টেক্সের সৃষ্টি হয়। এই আবর্ত মধ্যস্থ বাতাসের গতিবেগ 300 কিলোমিটারের বেশি হলে বাইরের বায়ু আর আবর্তের মধ্যে প্রবেশ করতে পারে না, উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, -80°C নেমে যায়। ঠিক আছে? একদিন বলতে পারবে এই পর্যায়টা প্রথম পর্যায়ে? আরেকবার শোনো, শীতকালে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে। এই সময় ঘূর্ণায়মান পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় এবং একটি আবর্ত বা ভার্টেক্সের সৃষ্টি হয়। এই আবর্ত মধ্যস্থ বাতাসের গতিবেগ 300 কিলোমিটারের বেশি হলে বাইরের বায়ু আর আবর্তের মধ্যে প্রবেশ করতে পারে না, উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, -80°C নেমে যায়। 2 নম্বর পর্যায়। দ্বিতীয় পর্যায়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডের সৃষ্টি হচ্ছে। দেখো, এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডের সৃষ্টি হচ্ছে। এই সময় পিএসসি সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড। পোলার কেন বলা হচ্ছে? মেরু অঞ্চলে পোল, এটা স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে, তাই স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, অর্থাৎ পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডের সৃষ্টি হচ্ছে। এখানে জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের 3H2 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট ক্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করছে। তাহলে কি হচ্ছে? এই সময় জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট ক্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করছে। এই সময় তাহলে কি হচ্ছে? এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডের সৃষ্টি হচ্ছে। জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট ক্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করছে। এই সময় ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড আবর্তের মধ্যে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করছে। অর্থাৎ ক্লোরিন নাইট্রেট এবং HCl কি হচ্ছে না নিষ্ক্রিয়ভাবে, ইনঅ্যাক্টিভ ভাবে এই আবর্তের মধ্যে অবস্থান করছে। তাহলে কি হচ্ছে? এখানে পিএসসি ক্লাউডের সৃষ্টি হচ্ছে। প্রথম পর্যায়ে পিএসসি ক্লাউডের সৃষ্টি হচ্ছে। জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট ক্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করছে। এই সময় ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড আবর্তের মধ্যে নিষ্ক্রিয়ভাবে, ইনঅ্যাক্টিভ ভাবে অবস্থান করছে। মনে থাকবে? এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডের সৃষ্টি হয়। জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট ক্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করে। এই সময় ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড আবর্তের মধ্যে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে। ঠিক আছে? দেখো, তৃতীয় পর্যায়ে এই পর্যায়ে পিএসসি ক্লাউডের মধ্যে এখানে কি হয়েছিল? এই তৃতীয় পর্যায়ে পিএসসি ক্লাউডের মধ্যে জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট ক্লাস রূপে অবস্থান করেছিল এবং ক্লোরিন নাইট্রেট হাইড্রোজেন ক্লোরাইড নিষ্ক্রিয়ভাবে অবস্থান করেছিল। দেখো, এখানে সক্রিয় হচ্ছে। অর্থাৎ এই পর্যায়ে
ক্লোরিন এবং হাইড্রোজেন ক্লোরাইড কি হচ্ছে না ক্লাস গ্রুপে সংযুক্ত হচ্ছে, এর ফলে এটা সক্রিয় হয়ে যাচ্ছে, মানে এখানে ইনঅ্যাক্টিভ ছিল, তৃতীয় পর্যায়ে সেটা কি হচ্ছে সক্রিয় হয়ে যাচ্ছে। সক্রিয় হলে ক্লোরিন নাইট্রেটের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের সংঘাত ঘটলে আণবিক ক্লোরিন গ্যাস এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ClO NO2 প্লাস HCl Cl2 প্লাস HNO3। ঠিক আছে, তাহলে ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড, এই Cl আর HCl দেখো মিলে গেছে না, দেখো Cl2 HNO2 আর HNO3। ঠিক আছে, তাহলে কি হলো এখানে কি হলো না এই পর্যায়ে ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড আবর্তের মধ্যে ক্লাস গ্রুপে সংযুক্ত হয়, এর ফলে ক্লোরিন নাইট্রেটের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের সংঘাত ঘটলে আণবিক ক্লোরিন গ্যাস এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় তৃতীয় পর্যায়ে। তাহলে কি হলো এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডের মধ্যে ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড ক্লাস গ্রুপে সংযুক্ত হয়, এর ফলে ক্লোরিন নাইট্রেটের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের সংঘাত ঘটলে আণবিক ক্লোরিন গ্যাস এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এইভাবে বায়ুমণ্ডলে আন্টার্কটিকার উপরে CO2 সঞ্চয় হচ্ছে। পরীক্ষাতে আলাদা একটা কোশ্চেন আসে যে বায়ুমণ্ডলে কিভাবে CO2 সঞ্চয় হচ্ছে আন্টার্কটিকার উপরে, এই তিনটে পর্যায়ে আলোচনা করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা ভেঙে ওই পুরো ব্যাপারটা জানা থাকলে এই পার্ট পর্যন্ত লিখতে হবে। তাহলে কি হলো CO2 কিভাবে বায়ুমণ্ডলে আসছে সেটার এই ব্যাপারটা। তাহলে এখন প্রথমে ফিরে আসি, তোমাদের সুবিধা হচ্ছে প্রথম পর্যায়ে শীতকালে আন্টার্কটিকায় উষ্ণতা মানে কি হচ্ছে বলতো গুরুত্ব কমে যাচ্ছে, কেন না তাপ শুধু বিকিরণ হচ্ছে, তাই কেন সূর্যের আলো আসছে না বলে শুধুমাত্র তাপ কি হচ্ছে বিকিরণ হচ্ছে, তাই জন্য বলছে শীতকালে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে। এই সময় ঘূর্ণায়মান পশ্চিমবায়ুর গতিবেগ বৃদ্ধি পায় এবং একটি আবর্ত বা ভার্টেক্সের সৃষ্টি হয়। এই আবর্ত মধ্যস্থ বাতাসের গতিবেগ 300 কিলোমিটার বেশি হলে বাইরের বায়ু আর আবর্তের মধ্যে প্রবেশ করতে পারে না। কেন পারে না? বাতাসের গতিবেগ এত বেশি তাকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাই বাইরের বায়ু আর আবর্তের মধ্যে প্রবেশ করতে পারে না। উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, -80°C নেমে যায়। দ্বিতীয় পর্যায়ে কি এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডের সৃষ্টি হয়, জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট ক্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করে। এই সময় ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড আবর্তের মধ্যে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে। তৃতীয় পর্যায়ে এই পর্যায়ে ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড আবর্তের মধ্যে ক্লাস রূপে সংযুক্ত হয়, এর ফলে ক্লোরিন নাইট্রেটের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের সংঘাত ঘটলে আণবিক ক্লোরিন গ্যাস এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। এইভাবে বায়ুমণ্ডলে ক্লোরিন গ্যাসের সঞ্চয় হতে থাকে। ঠিক আছে, প্রথম পর্যায়ে তোমাদেরকে বলতে শোনাতে পারবে একবার বলতো দেখি চন্দ্রিমা বলো দেখি। শীতকালে আন্টার্কটিকায় তাপমাত্রা -80°-র নিচে নেমে যায়, ফলে শীতকালে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে আচ্ছা নাফিসা একবার বলো দেখি। শীতকালে আন্টার্কটিকায় পশ্চিম বায়ুর গতিবেগ বেশি হয়ে গেলে বায়ুর গতিবেগ এত বেশি থাকে তখন বাইরে থেকে কোনো বায়ু প্রবেশ করতে পারে না। কিসের ঘূর্ণন বা না পশ্চিমা বায়ুর ঘূর্ণনের ফলে কিসের সৃষ্টি হয়েছে? এটা আবর্ত বা ভার্টেক্সের সৃষ্টি হয়, যার ফলে বাইরের বায়ু প্রবেশ করতে পারে না এবং সেখানে -80°C নেমে যায়। একদম 80% ঠিক বলেছো। আচ্ছা ভালো করে শোনো, তামার নাকি বলছে শোনা যায়, বলো। শীতকালে আটলান্টিকে সূর্যরশ্মির অনুপস্থিতিতে তাপমাত্রা নেমে যায়। এই সময় পশ্চিমা বায়ুর সৃষ্টি হয়, এর পশ্চিমা বায়ুর আবর্তন ভার্টিলের সৃষ্টি হয়, এর ঘূর্ণনবাতের তাপমাত্রা 300 কিলোমিটার বেশি হওয়ায় বাইরের বায়ু প্রবেশ করতে পারে না, এর সঙ্গে আবর্তন করতে থাকে, এর ফলে 80° নেমে যায়। 70% ঠিক হলো। আর কেউ? আমি আরেকবার বলছি তার শুনবে, তারপরে একবার বলবো। এই পর্যায়ে শীতকালে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, এর ফলে ঘূর্ণায়মান পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় এবং একটি আবর্ত বা ভার্টেক্সের সৃষ্টি হয়। এই আবর্ত মধ্যস্থ বাতাসের গতিবেগ 300 কিলোমিটারের বেশি হলে বাইরের বায়ু আর আবর্তের মধ্যে প্রবেশ করতে পারে না। উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, -80°C নেমে যায়। শীতকালে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, এই সময় ঘূর্ণায়মান পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় এবং একটি আবর্ত বা ভার্টেক্সের সৃষ্টি হয়। আবর্ত মধ্যস্থ বাতাসের গতিবেগ 300 কিলোমিটার বেশি হলে বাইরের বায়ু আর আবর্তের মধ্যে প্রবেশ করতে পারে না, উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, -80°C নেমে যায়। মনে থাকবে? তাহলে শীতকালে আন্টার্কটিকায় সূর্যের অনুপস্থিতিতে উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, এই সময় ঘূর্ণায়মান পশ্চিমা বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়, আবর্ত মধ্যস্থ বাতাসের গতিবেগ 300 কিলোমিটার বেশি হলে বাইরের বায়ু আর আবর্তের মধ্যে প্রবেশ করতে পারে না, উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে, -80°C নেমে যায়। এবার বলো। এবার
তৃতীয় পর্যায়টা বলবো কি এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডের সৃষ্টি হয়। জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট গ্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করছে। এই সময় ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ফ্লোরাইড আবর্তের মধ্যে নিষ্ক্রিয় হয়ে অবস্থান করছে। আচ্ছা ভালো করে ভেবে দেখো, জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়েছে, হ্যাঁ, তাহলে সেটা কেন নিচে নেমে আসছে না? বাক্সের গতিবেগ 300 কিলোমিটার, 300 কিলোমিটারের সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে, মানে নিচে নামতে পারছে না, ঠিক আছে? তাই এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডের সৃষ্টি হচ্ছে। জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট গ্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করছে। এই সময় ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ফ্লোরাইড আবর্তের মধ্যে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করছে। তাহলে এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডের সৃষ্টি হয়। জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট গ্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করে এবং ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ফ্লোরাইডের সংঘাত ঘটলে না এই ট্রাইহাইড্রেট গ্লাস ফ্লোরাইড করে ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ফ্লোরাইড আবর্তের মধ্যে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে, ঠিক আছে? আরেকবার বলো তা ধরবা। এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডের সৃষ্টি হয়। জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট গ্লাস রূপে অবস্থান করে। এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডের সৃষ্টি হয়। জল এবং নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট গ্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করে। এই সময় ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ফ্লোরাইড আবর্তের মধ্যে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে। বলো দেখি চন্দ্রিমা বলো। এই পর্যায়ে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডের সৃষ্টি হয়। জল আর নাইট্রিক অক্সাইড মিলিত হয়ে নাইট্রিক অক্সাইডের ট্রাইহাইড্রাইড গ্যাস রূপে অবস্থান করে। ক্লোরিন নাইট্রেট আর হাইড্রোজেন ক্লোরাইড নিষ্ক্রিয় অবস্থান করে। বলো না দিয়ে বলো। দ্বিতীয় স্তরে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডের সৃষ্টি হয়, যেখানে জল এবং নাইট্রিক অ্যাসিডের ঘনীভূত হয়ে HNO3 ট্রাইহেলাসিক অবস্থান করে। নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট গ্লাস রূপে মেঘের মধ্যে অবস্থান করে। এখানে ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ফ্লোরাইড ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ফ্লোরাইড আবর্তের মধ্যে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে, ঠিক আছে? এবার দেখো তৃতীয় পর্যায়ে, ভালো করে শুনবে। এই পর্যায়ে কি হচ্ছে না পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডের মধ্যে শুনবে ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্লাস রূপে সংযুক্ত হচ্ছে। এই পর্যায়ে কি গ্লাস রূপে সংযুক্ত ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড সব গ্লাস রূপে সংযুক্ত হওয়ার পরে সক্রিয় হয়ে যাচ্ছে। এই সক্রিয় হয়ে যাওয়ার জন্য ক্লোরিন নাইট্রেটের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের সংঘাত ঘটলে আণবিক ক্লোরিন গ্যাস এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে কি হচ্ছে এই পর্যায়ে ক্লোরিন নাইট্রেট এবং হাইড্রোজেন ক্লোরাইড টিএসসি ক্লাউডের মধ্যে গ্লাস রূপে সংযুক্ত হয়। এই সময় ক্লোরিন নাইট্রেটের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের সংঘাত ঘটলে আণবিক ক্লোরিন গ্যাস এবং নাইট্রিক অ্যাসিড। ছোট্ট করে বললাম এখানে, এবার এখানে অ্যাক্টিভ হবে তো, সবসময় নিষ্ক্রিয় থাকবে না কোনো ব্যাপার না, তাই তো? এখানে কি হচ্ছে এই পর্যায়ে কি হচ্ছে না সক্রিয় হয়ে গেলে তখন কি হচ্ছে ক্লোরিন নাইট্রেটের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের সংঘাত ঘটলে আণবিক ক্লোরিন গ্যাসের উৎপন্ন হচ্ছে। এবার চলে এসো চতুর্থ পর্যায়ে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। চতুর্থ পর্যায়ে হচ্ছে ক্লোরিন হয়েছে, ধারণ প্রক্রিয়া তো আসেনি এখনো। এবার দেখো শীতের পর বসন্তের শুরুতে, শীতের পর বসন্ত আছে তো? আচ্ছা আন্টার্কটিকায় বসন্ত মানে ভাবাটা বোঝো, যখন অন্ধকার ছিল তখন তো শীতকাল ধরা হয়েছে। এবার সূর্যের আবির্ভাব হলে তখন তো বসন্ত শুরু হবে। শীতের পর বসন্তের শুরু হলে তখন কি হচ্ছে বায়ুমণ্ডলের ক্লোরিন অণু সূর্যের অতিবেগশীল ফোটন কণা দ্বারা বিদ্যুৎ হয়ে কি হচ্ছে Cl প্লাস Cl তা ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে। ইউভি এবার আসবে কখন? রাতের বেলা ইউভি আসে না, ইউভি আসে কখন? দিনের আলোতে, অর্থাৎ সূর্যের আলোতে। আন্টার্কটিকায় যখন ইউভি আসছে, ইউভি এসে দেখছে প্রচুর Cl আছে, মানে অনেক ভাঙার লোক আছে। এবার ভাঙতে শুরু করলো, তাদেরকে সব পরমাণু বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? এরা ক্লোরিন পরমাণুতে পরিণত হয়ে গেল। আর ক্লোরিন পরমাণু কি আর একা থাকবে? তাই কি হচ্ছে অক্সিজেনের সঙ্গে O3 এর সঙ্গে Cl যুক্ত হচ্ছে হয়ে ক্লোরিন মনোঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। মানে ক্লোরিন মনোঅক্সাইডে পরিণত হচ্ছে, ক্লোরিন অক্সিজেনকে ভেঙে দিচ্ছে, দিয়ে কি করছে ক্লোরিন মনোঅক্সাইড পরিণত হচ্ছে, দিয়ে অক্সিজেন, যে অক্সিজেন থেকে সৃষ্টি হয়েছিল অক্সিজেনে ফিরে গেল। এবার এইভাবে আন্টার্কটিকায় দ্রুত হারে বসন্তের সময় ভাঙতে 150 ডপসারের নিচে নেমে এসছে। সেই ঘটনাটাকে কেন্দ্র করে এটাকে ব্যাখ্যা দেওয়া হয়। তাই এই সময় যখন 150 নিচে নেমে আসে তখন সেটাকে ওজন হোল সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে আন্টার্কটিকা, এটা ধরা হয়। তাহলে আমরা পড়েছিলাম বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ওজন গ্যাস আছে 2 মেরুতে, কিন্তু এই ঘটনাটা আন্টার্কটিকায় হচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে বায়ুমণ্ডলে ওজন গহ্বর সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে ফর্মেশন অফ ওজন হোল। তাহলে কি হলো চতুর্থ পর্যায়ে? আরেকবার বায়ুমণ্ডলে চতুর্থ পর্যায়ে
কি হচ্ছে না, ক্লোরিন অণু না পরমাণু, ক্লোরিন অণুগুলি অতিবেগুনশীল ফোটন কণা দ্বারা বিলীত হয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে, সমীকরণটা দিয়ে দেবে। আর এই ক্লোরিন পরমাণুগুলি ওজোন অণুকে ক্লোরিন মনোঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করছে। এর ফলে বায়ুমণ্ডলে ওজোন গ্যাস যদি কোনো বছর সৃষ্টি আর ধ্বংসের মধ্যে ভারসাম্য না থাকে, তাহলে যা গ্যাস আছে তার পরিমাণ ক্রমশ কমে যাবে। কমে গেলে এটা আস্তে আস্তে, হ্যাঁ, এবার ও থ্রিটা কি হয়ে গেল, ও হয়ে গেল, মনে হয়। হ্যাঁ, এবার দেখো এই ওজোন গ্যাস আর ও থ্রির মধ্যে কি ঘটনা ঘটে এবার একটু এখানে বলার চেষ্টা করছি, মন দিয়ে শুনবে। আচ্ছা বলো তো, অক্সিজেন গ্যাস হালকা না ভারী? আচ্ছা কেউ বলতে পারবে এই ওজোন স্তরটা কোন স্তরে লক্ষ্য করা যায় জানো? এটা ট্রোপোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার, এটা মেসোস্ফিয়ার, এটা থার্মোস্ফিয়ার, এটা এক্সোস্ফিয়ার, এটা ম্যাগনোস্ফিয়ার। কোন স্তরে লক্ষ্য করা যায় জানো ওজোন গ্যাস? স্ট্র্যাটোস্ফিয়ারে। কেন যায় জানো? আর উপরে যায় না কেন? ওজোন গ্যাস ওখানে কেন সঞ্চয় হয়? হ্যাঁ, ভারী গ্যাস বলতে দেখো, বললাম পৃথিবী থেকে জল বাষ্প হলো, বাষ্প হলে সেই মেঘগুলো সৃষ্টি হয়, মেঘ উপরে ওঠে না নিচে নামে? একেবারে মহাকাশ চলে যায় না একটা জায়গায় থেমে যায়? কেন থেমে যায়? মনে করো আমি তোমাদের সহজে বোঝানোর জন্য এখানে আমি একটা মার্কিং করে দিলাম। মনে করো এখানকার ঘনত্ব, মনে করো এখানকার ঘনত্ব, মনে করো আমি বোঝানোর জন্য মনে করো এখানে ঘনত্ব 5, এখানে মনে করো 4, এখানে 3, এখানে 2, এখানে 1। আমরা ওজনের ঘনত্ব যদি 2 হয়, 3 হয়, তাহলে ওজোন গ্যাস এখানে সৃষ্টি হলো, ওই সোজা উঠে আসবে, এখানে এসে থেমে যাবে। কেন এখানে থামবে? ওর ঘনত্বের সঙ্গে ম্যাচ করছে। জলীয় বাষ্প মনে করো ঘনত্ব 4, মানে জল বাষ্প হচ্ছে মনে করো 4, মানে 4 ঘনত্বের এখানে এসে কি হবে? আমরা গ্যাস বেলুন ছেড়ে দিলে উপরে ওঠে না নিচে নামে? যে গ্যাস দেবো যত ঘনত্বে দেবো সেখানে থামবে। আমি গ্যাস বেলুন নিচে নামবে কখন জানো? আমি যদি 3 ঘনত্ব এখানে গিয়ে গ্যাস বেলুনটা ছেড়ে দিই, সে নিচে নামবে, আর এখানে গ্যাস বেলুন ছেড়ে দিলে উপরে উঠবে। তার কারণ যে ঘনত্ব তার সঙ্গে ম্যাচ করে দাঁড়িয়ে থাকে না। এই জন্য বায়ুমণ্ডলে এই সমস্ত ওজোন গ্যাসগুলো যেই সৃষ্টি হয় ওখানে চলে যায়, ওজোন হলে নিচে নেমে আসে, ওজোন হলে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যায়, অক্সিজেন হলে নিচে নেমে আসে। এই ভাঙা গড়াটা এখানে সবসময় হয়েই চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে ওজোন গহ্বর সৃষ্টির আমরা দেখলাম ফরমেশন বা পদ্ধতিটা। এবার ওজোন গহ্বরের ফলাফল, এটা সবাই তো জানো তোমরা। ওজোন গহ্বর এর ফলাফলগুলো কি? সবার কথা বলি, সানবার্ন বা সৌরদগ্ধ। মানুষের সূর্যের ইউভি রে মানুষের, বিশেষ করে পরিষ্কার মানুষের মুখে বা বিভিন্ন ত্বকের উপর একটা চক্র সৃষ্টি করে তামাটে বর্ণের, সেটাকে বলা হয় সানবার্ন বা সৌরদগ্ধ। 2 নম্বর হচ্ছে স্তন ক্যান্সার, প্রচুর পরিমাণে স্তন ক্যান্সার সৃষ্টি করে থাকে। তারপরে চোখে ছানি পড়া, তারপরে ইউট্রাসে ক্যান্সার, প্রজনন ক্ষমতা হ্রাস, অনাক্রমতা হ্রাস, এই সবগুলো মানুষের উপর প্রভাব ফেলে। তাহলে ওজোন কি করে? মানুষের উপর কি প্রভাব ফেলে? সানবার্ন, স্তন ক্যান্সার, ইউট্রাসে ক্যান্সার, চোখে ছানি পড়া, অনাক্রমতা নষ্ট, এসবগুলো করে থাকে। ঠিক আছে, এরপরে উদ্ভিদের উপর কি প্রভাব পড়ে জানো? উদ্ভিদের উপর উদ্ভিদের ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, মূলের পচন ঘটে, ফুলের পরিমাণ কমে যায়, ফলের বিকৃতি ঘটে, ফলের পরিমাণ কমে যায়। এগুলো উদ্ভিদের উপর পড়ে। ঠিক যেভাবে নোটে দিয়েছি এভাবে পড়বে। তারপরে প্রাণীদের উপর কি প্রভাব পড়ে? প্রাণীদেরও প্রজনন ক্ষমতা হ্রাস পায়, প্রাণীদেরও বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে পড়ে। যেমন আমরা দেখি কুকুরগুলো রাস্তাতে পোকা হয়ে গেছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, এই সমস্তগুলো হয়ে থাকে। আর কি না, প্রাণীদের অবলুপ্ত হয়ে যায়। জলজ বাস্তুতন্ত্রের উপর কি প্রভাব পড়ে? জলজ বাস্তুতন্ত্রে প্লাঙ্কটন মারা যায়, জলজ বাস্তুতন্ত্রে নষ্ট হয়ে যায়, বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকারক প্রভাব পড়ে। এইসবগুলো হচ্ছে ইউভির প্রভাব। ভালো করে মন দিয়ে শুনবে। ইউভি প্রভাব আর গ্রিন হাউস প্রভাবের মধ্যে একটা, সবাই আগে নেক্সট দিন গ্রিন হাউস প্রভাব বলবো। গ্রিন হাউসের সঙ্গে ইউভির মধ্যে একটা সবচেয়ে বড় সমস্যা, মানে এই যে গ্রিন হাউস প্রভাব কাকে বলবো আর ওজোন হ্রাসের প্রভাব কাকে বলবো? পৃথিবীর উষ্ণতা বেড়ে গিয়ে যেসব প্রভাবগুলো পড়বে সেগুলোকে বলবো ওজোন গ্রিন হাউস প্রভাব। আর যেগুলো ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার জন্য সূর্যের ইউভি রে পৃথিবীতে চলে আসলে যে ক্ষতিগুলো করে সেগুলোকে আমরা বলবো ওজোন হ্রাসের প্রভাব। মানে সূর্য থেকে আগত ইউভি রশ্মি পৃথিবীতে প্রবেশ করলে যেসব প্রভাবগুলো পড়ে সেগুলোকে আমরা বলবো
ওজন হ্রাসের প্রভাব। ঠিক আছে, তাহলে ওজনের গ্রিন হাউস হচ্ছে কি পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়ে, পৃথিবীর উষ্ণতা বেড়ে গিয়ে বরফ গলে যাবে, কৃষিগত পরিবর্তন হবে, দাবানল হবে, সেগুলো হচ্ছে কি গ্রিন হাউস প্রভাব। আর ওজন হ্রাসের প্রভাব কি বলবো, ইউভি এসে আমাদের কি ক্ষতি করে, এই ডিফারেন্সটা অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে, মানে ওজন হ্রাসের প্রভাবে গ্রিন হাউস লিখে দেয়, গ্রিন হাউসটাকে ওজন হ্রাসের প্রভাব লিখে দেয়। ইউভি কি কি ক্ষতি করে সেগুলো। আচ্ছা, মানুষের শরীরে যে ট্যান পড়ে না, অ্যাকচুয়াল ট্যান পড়ার কারণ কি জানো? শুধু ইউভি রশ্মি তাই না, ট্যান পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে যদি আমরা এই সমস্ত কভার করে রাখি যখন তখন ট্যান পড়ে না। মানুষ অনেক সময় যাবে টি শার্ট পরো, এদিকে একটা আলাদা কালার, এদিকে একটা আলাদা কালার, বা টি শার্ট যখন পরো এদিকে একটা আলাদা কালার, এদিকে একটা আলাদা কালার, কেন হয়ে যায়? তার কারণ সবচেয়ে বেশি পরিমাণে দায়ী যেটা, সেটা হচ্ছে বাতাসে যদি প্রচুর ধুলোবালি থাকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। যেমন ঘাম হয় মানুষের, তখন কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, সেগুলো আস্তে আস্তে লোমের গোড়া দিয়ে ঢোকার চেষ্টা করে এবং কী হয় না পার্মানেন্ট হয়ে গিয়ে এই ট্যান পড়ে। তার ফলে সূর্যের আলো পড়লে আরও বেশি পরিমাণে একটা মানুষের ট্যান করবে ঘরের মধ্যে থাকলেও, সূর্যের আলো যেতে হবে এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার তোমাদের একটা জিনিস মনে রাখবে, তাহলে ওজনের যে কোনো প্রশ্ন আসলে একটা সূচনা দিতে হবে। সেই সূচনাতে কি লিখবো? দেখবে 3টি অক্সিজেন পরমাণুর আইসোটোপযুক্ত হালকা নীলব বর্ণের উত্তেজন প্রমাণ গ্যাস হলো ওজন। এই ওজন গ্যাস আবিষ্কার করেন স্কনবি 1840 সালে। তার 73 বছর পর 1913 সালে হেনরি বুশন এবং চার্লস ফেব্রি বায়ুমণ্ডলে ওজন স্তর আবিষ্কার করেন আন্টার্কটিকা অভিযানে গিয়ে। ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে বা ডবসন ইউনিটে। এই ওজন গ্যাসের ঘনত্ব নিরক্ষীয় অঞ্চলে 350 ডবসন ইউনিট, উপমেরু অঞ্চলে 450 ডবসন ইউনিট, নিরক্ষীয় অঞ্চলে 250, উপমেরু অঞ্চলে 350 আর নিরক্ষীয় অঞ্চলে 450 ডবসন ইউনিট। এই গ্যাস প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এবং প্রাকৃতিকভাবে ধ্বংস হয়। কখনো কখনো সৃষ্টির তুলনায় ধ্বংস বেশি হয়ে গেলে বায়ুমণ্ডলের ওজন গ্যাসের ঘনত্বটা কমে যায়। ঘনত্ব কমে গেলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে অতি সহজে চলে আসে, তাকে আমরা ওজন হোল বলে থাকি। ঠিক আছে, এবার ওজন গ্যাসের প্রভাবগুলি হলো বলে মানুষের উপর প্রভাব বলে হেডিং করবে। মানুষের উপর কী কী প্রভাব পড়ে সেগুলো পয়েন্ট করবে, যেমন ত্বকে ক্যান্সার, সানবার্ন, এগুলো পয়েন্ট। এই পয়েন্টের মধ্যে যেভাবে লিখবে সেগুলোকে সুন্দর করে আমি নোটে দিয়ে দিয়েছি, ওটা ফলো করলে আমাদের কোনো সমস্যা হবে না। ওটা দেখবে এইভাবে পুরো ব্যাপারটা লিখতে হবে। তাহলে যে কোনো কোশ্চেনে ওই সূচনাটা, তাহলে সূচনাটা আরেকবার বলছি, মেন কি পয়েন্ট দিয়ে সূচনাটা তৈরি করতে হবে, দেখি কে কে বলতে পারো। ঠিক আছে, তাহলে O3 বা ওজন 3টি অক্সিজেন পরমাণুর আইসোটোপযুক্ত হালকা নীলব বর্ণের উত্তেজন প্রমাণ গ্যাস হলো ওজন। ওজন গ্যাস বায়ুমণ্ডলের ওজন গ্যাসগুলি বায়ুমণ্ডলের কি হয় না প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, প্রাকৃতিকভাবে ধ্বংস হয়। ওজন গ্যাস আবিষ্কার করেন স্কনবি, এইসব মেটেরিয়ালগুলো দেবে স্কনবি 1840 সালে। তার 73 বছর পর হেনরি বুশন এবং চার্লস ফেব্রি বায়ুমণ্ডলের ওজন স্তর আবিষ্কার করে। ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডিউ বা ডবসন এককে। ঠিক আছে, আর ওজন গ্যাস নিরক্ষীয় অঞ্চলে 250 ডবসন ইউনিট, উপমেরু অঞ্চলে 350, মেরু অঞ্চলে 450 ডবসন ইউনিট। ওজন গ্যাসের সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে কখনো কখনো সৃষ্টির তুলনায় ধ্বংস বেশি হলে ওজন গ্যাসের ঘনত্ব পাতলা হয়ে যায়, তখন সূর্যের আলো ওখান থেকে পৃথিবীতে প্রবেশ করে, তখন আমরা তাকে ওজন হোল বলে থাকি। ঠিক আছে, পাতলা মানে ওই পাতলার ব্যাপারটা নয় কিন্তু, হ্যাঁ, ওজন গ্যাসের ঘনত্ব মানে যেমন কুয়াশা হালকা, কুয়াশা ভারী, কুয়াশার ব্যাপারটা সেটা মাথায় রাখবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল মোটামুটি এর উপরে কনসেপ্ট।